ফুরিয়ে আসছে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিল। মার্চ থেকে বিশ্ব খাদ্য সংস্থার বরাদ্দ শেষ। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। ভোটের প্রচার কথার উত্তাপ। বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে না। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সূত্র, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। এড়ানো যাচ্ছে না সংঘাত সহিংসতা। চট্টগ্রাম বন্দর এলাকায় 1 মাস সভা সমাবেশ নিষিদ্ধ। শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে আজও আমদানি রপ্তানি ব্যাহত। শুরু হলো রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবময় মাস ফেব্রুয়ারি। ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আজও প্রেরণা শহীদরা। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম, আর আপনাদের সাথে আছে শাকিল আহমদ। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক। ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে ক্রমেই কমছে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিল। এর মাঝে জানা গেল আগামী মার্চ মাসের পর রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য সংস্থার তহবিল বরাদ্দ নেই। এ তথ্য জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলছেন, বিকল্প উৎস থেকে অর্থ ও সহায়তা সংগ্রহের চেষ্টা হিসেবে চিঠি পাঠানো হয়েছে উপসাগরীয় দেশগুলোতে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো সহায়তা প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজন কূটনৈতিক তৎপরতা জোরদার করা। স্বপ্নীল শাহরিয়ার শিশিরের রিপোর্ট। আন্তর্জাতিক দিন দরবার তৎপরতার পরও রাখাইনে ফেরানো যায়নি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের। দিন দিন বাংলাদেশের ওপর বাড়ছে অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত চাপ। এই চাপ নতুন মাত্রা পেয়েছে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিলের সংকটে। খাদ্য সহায়তা হিসাবে রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে জনপ্রতি দেয়া হয় $12 করে। সেই হিসাবে বিশ্ব খাদ্য সংস্থার তহবিল বরাদ্দ আছে আগামী মার্চ মাস পর্যন্ত। এরপর কি হবে তা নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। জনপ্রতি বর্তমানে প্রতি মাসে খাদ্য সহায়তা হিসাবে $12 প্রদান করা হয়। সেই হিসাবে আগামী মার্চ মাস পর্যন্ত বিশ্ব খাদ্য সংস্থার তহবিল বরাদ্দ রয়েছে। মার্চের পরে নটিরা জানা নাই। এদিকে প্রায় 5 লক্ষ শিশু স্কুল গমন উপযোগী, তাদের বেশিরভাগের স্কুলে যাওয়া অনিয়মিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গা সমস্যা আরও তীব্র হয়েছে বলে জানান উপদেষ্টা। এ পরিস্থিতিতে বিকল্প জায়গা থেকে অর্থ ও সহায়তা সংগ্রহের চেষ্টা করছে সরকার। চিঠি পাঠানো হয়েছে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে। বিভিন্ন ফোরামে আমরা সেই ফান্ডের জন্য আমরা তদবির করছি। আমাদের গালফ কান্ট্রিগুলোকে আমরা চিঠি দিয়েছি, তাদের সাথে তদবির হচ্ছে। সেখান থেকে খাদ্য, কাইন্ডস অথবা অর্থ সহায়তা যেভাবেই হয়। অভিবাসন বিশেষজ্ঞ বলছেন, ওআইসি, আসিয়ান সহ অন্য সংস্থাতেও যোগাযোগ করা দরকার বাংলাদেশের। মনে রাখতে হবে সময় মতো সহায়তা আসা জরুরি। মার্কিন যুক্তরাষ্ট্রের ওভারঅল ফান্ডিং কমে আসলে রেফিউজিদের জন্য গ্লোবালি সেটার একটা চাপ তো থাকবেই। এটাকে অন্যভাবে মিট আপ করতে হবে। ধরো যে ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যান্য জায়গার যে ফান্ড, এবং এটা একা বাংলাদেশের দায়িত্ব না, এটা কিন্তু সব রাষ্ট্রই বলে, স্বীকার করে। চিঠি যেটা সরকার দিচ্ছে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু এটা কূটনৈতিক ফলো আপটা দরকার হবে। যদিও বাংলাদেশের সময়টা নির্বাচনের, এরপরও রোহিঙ্গা সংকট সমাধানে প্রশাসনিক তৎপরতা থেমে থাকবে না বিশ্বাস এ বিশেষজ্ঞের। স্বপ্নীল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এবারে আশিয়ান সিটি সৌজন্যে ভোটের মাঠের খবর জানাবো। গেল 16 বছর মাঠের আন্দোলনে না থেকে একটি দল স্বৈরাচারের সাথে আঁতাত করেছিল।
তাই যারা মানুষকে বিপদে রেখে দেশ ছাড়েনি, জনগণকে তাদের ওপর ভরসা রাখতে বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ভোট নিয়ে যারাই বিভ্রান্তি ছড়াবে তারাই গুপ্ত। দেশ নিয়ে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে ফের ধানের শীষে ভোট চান তারেক রহমান। 2 দশকের বেশি সময় পর যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা। তাকে এক নজর দেখতে মানুষের ঢল নামে বিসিক শিল্প পার্ক মাঠে। অপেক্ষার অবসান হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। লাখো জনতার ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। বরাবরের মতোই নির্বাচনী প্রচারে সাথে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বক্তব্যে সব দল, মত ও ধর্মবর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কথা জানান তারেক রহমান। বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারলেই মানুষের অধিকার নিশ্চিত হবে। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক, আমাদের কাছে ধর্মটা মুখ্য নয়। তারেক রহমান বলেন, বিএনপি ছাড়া দেশ পরিচালনার মতো অভিজ্ঞ রাজনৈতিক দল আর নেই। তাই ধানের শীষে ভোট দিয়ে আরেকবার দেশ সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, মাঠের আন্দোলনে না থেকেও স্বৈরাচারের সাথে আঁতাত করেছিল একটি দল। সেই গোষ্ঠীটি এবার জনগণকে বিভ্রান্ত করছে। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। 2006 সালে যমুনা পাড়ের জনসভায় বক্তব্য রেখেছিলেন তারেক রহমান। এবার ভিন্ন এক প্রেক্ষাপটে বক্তব্য রাখলেন বিএনপির চেয়ারম্যান। প্রতিশ্রুতি দিলেন ভোটে জয়ী হলে নতুন দেশ গড়ার। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে তাদের প্রচারণায় যেমন নতুন গতি আসবে, তেমনি ইতিবাচক পরিবর্তন আসবে ভোটের সমীকরণে। সিরাজগঞ্জের জনসভা শেষে তারেক রহমান যোগ দেন টাঙ্গাইলের সমাবেশে। বিএনপি চেয়ারম্যান পৌঁছার আগেই সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বক্তব্যে তিনি বলেন, ভোটের আগে যারা অনৈতিক কাজ করে তারা দেশও বিক্রি করতে পারে। 5 আগস্টের মতো 12 ফেব্রুয়ারি মাঠে নেমে আসার আহ্বান জানান তারেক রহমান। যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। কেউ যাতে মানুষের অধিকার কেড়ে নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। সারাক্ষণ আপনাদের পাশে থাকবে। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, টাঙ্গাইল। নিজেরা গুপ্ত হয়ে একটি দল অন্যদের দোষারোপ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা ও কুমিল্লায় নির্বাচনী জনসভায় তিনি জানান, ভোটে জিতলে পরাজিতদের দেশ গঠনে সঙ্গী করা হবে। তিনি আরো বলেন, মানুষ আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না। কেরানীগঞ্জে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভা। এতে ঢাকার 5টি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির। আমাদের প্রতিনিধি হিসাবে, প্রার্থী হিসাবে বক্তারা অভিযোগ করেন, একটি দল হ্যাঁ ভোটে সম্মতি দিলেও কাজ করবে নায়ের পক্ষে। বাংলাদেশ কোন পথে যাবে? আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে কি আবারও কাজ করবে, নাকি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে? এটার লড়াই হচ্ছে এবারের নির্বাচন। প্রধান অতিথির বক্তব্যে বিগত 16 বছরের নিজেদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন জামায়াত আমির। আহ্বান জানান, দেশকে চাঁদাবাজ মুক্ত করতে হ্যাঁ ভোট দেয়ার। চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো, মা বোনদের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়বো, শিশু আবাল বৃদ্ধ বনিতার নিরাপদ বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দেব। আমরা বলেছি বাংলাদেশে আর কোনো ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না। আমরা বলেছি আর কোনো শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না। আমরা বলেছি আর ঘরে ঘরে চাঁদার নামে ডাকাতি করার সুযোগ দেব না। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নিজেরাই গুপ্ত হয়ে অন্যকে দোষারোপ করছে একটি দল যারা বিপক্ষে ছিল জুলাই আন্দোলনের। পরে কলাবাগান স্টাফ কোয়ার্টার খেলার মাঠে ঢাকা 10 আসনের নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। মন্তব্য করেন, বছরের পর বছর যাদের ছায়া দেখা যায়নি তারাই আজ গুপ্তসুপ্তর কথা বলছে। বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে না।
সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সূত্র, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। এর আগে জামায়াত জোটের নেতারা অংশ নেন কুমিল্লা 11 আসনের প্রচারণায়। ভোট চান জামায়াত প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে। দলের আমির জানান, আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না দেশের মানুষ। নির্বাচনে জিতলে পরাজিতদের নিয়েও দেশ গঠন করবে জামায়াত। আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। নীলফামারীর জলঢাকায় নির্বাচনী বিলবোর্ড স্থাপন নিয়ে জামায়াত বিএনপির সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, শনিবার রাতে উপজেলার আবু সাইদ চত্বরে নির্বাচনী বিলবোর্ড স্থাপনে যান বিএনপি প্রার্থীর সমর্থকরা। এ সময় তাদের ওপর চড়াও হয় স্থানীয় জামায়াতের কর্মীরা। এক পর্যায়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। সকাল থেকে কাজে যোগ না দেয়ায় আজও স্থবির চট্টগ্রাম বন্দর। গতকালও সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বন্ধ ছিল কন্টেইনার ও পণ্য ওঠানামা সহ বন্দরের কার্যক্রম, যাতে ব্যাহত হয় আমদানি রপ্তানি। এমন অবস্থায় গেল রাতে বন্দর এলাকায় 1 মাস সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকা এই কর্মসূচির নেতৃত্বে থাকা 4 নেতাকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালে বদলি করা হয়েছে। তাদের আজ দুপুর 12টার আগে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আদেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর। দিন গণনা শুরু হলো মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবময় ও স্মৃতিমাখা মাস ফেব্রুয়ারির। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতি স্মরণের মাস এই ফেব্রুয়ারি। 7 দশক আগে সেই আন্দোলন আর এতে শহীদরা আজও প্রেরণা যোগায় বাঙালির প্রতিটি ন্যায্য অধিকারের প্রশ্ন মীমাংসায়। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। বাংলা ভাষা জীবনের দামে কেনা বাংলাদেশ রাষ্ট্রের এক ঐতিহাসিক অর্জন। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির প্রথম সংগঠিত প্রতিবাদ। সেদিন মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে নেমেছিল ছাত্র সমাজ। পেরিয়ে গেছে ৭৪ বছর, কিন্তু বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামের ইতিহাসে এক অমোঘ প্রেরণা হয়ে আছে সেই ৫২। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৬৯ ও ৯০-এর গণ অভ্যুত্থান কিংবা ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলন, যুগে যুগে মুক্তিকামী মানুষ উজ্জীবিত হওয়ার মন্ত্রণা খুঁজে নেয় সালাম, বরকত, রফিক জব্বারের আত্মত্যাগ থেকে। এই আন্দোলন আসলে আমাদের পরবর্তী সময়ের আন্দোলনগুলোকে প্রভাবিত করেছে, যেটা আমরা ২৪-এও তার প্রতিফলন দেখতে পাই। এবং সেই ভাষা আন্দোলন যারা আন্দোলনকারী ছিল, এই সমগোষ্ঠী, এই জনগোষ্ঠী সমানভাবে সেই আন্দোলনকেও তাদের প্রেরণা মনে করেছে। নির্বাচন, গণতন্ত্র কিংবা অধিকার আদায়ের প্রতিটি নতুন গতিপথ রচনায় ভাষা আন্দোলনের চেতনা আজও রাজনৈতিক শক্তির উৎস। তবে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে সমকালীন বাংলাদেশের যে অর্জন, তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে রাজনীতির মানুষেরাই, এমন অভিমত বিশ্লেষকদের। রাজনৈতিক বয়ান নির্মাণের ক্ষেত্রে, বিনির্মাণের ক্ষেত্রে ভাষা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি, যেমন আমরা বলি যে ভাষার ব্যবহারের কারণে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করলো, কোন ধরনের স্লোগান সে দিল, সে কোন ধরনের ভাষায় কথা বললো, কমিউনিকেট করলো। কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ ওয়েপন তো হলো ভাষা। তো এই ভাষাটাকে আমরা কিভাবে দেখলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাদের মতে ভাষা আন্দোলন একটি চলমান ঐতিহাসিক প্রক্রিয়া, যা বাংলার বুকে ফিরে আসবে বারবার, যতদিন রাষ্ট্রযন্ত্রে খোলা থাকবে বৈষম্য আর অধিকার হরণের পথ। শুধু ভাষা অধিকার নয়, ভবিষ্যৎ যে রাজনৈতিক আন্দোলনগুলো হবে, যার মধ্যে আসলে লুকিয়ে থাকে কিছু অপ্রাপ্তি, কিছু দাবি, সেগুলোর প্রেক্ষাপটেও বলতে হবে যে আসলে ২১-এর সেই চেতনা ভবিষ্যতের
বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রেও, বিশেষ করে রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রেও প্রভাব ফেলবে। বিশ্লেষকরা মনে করেন 52 ভাষা আন্দোলন শুধুই ভাষার জন্য নয়, এর মাঝে নিহিত ছিল আত্মপরিচয় আর স্বাধীনভাবে বাঁচার আকাঙ্ক্ষা, যা আজও অনেকটাই অধরা। বা বাংলা ভাষা আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।